আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কোলাহলপূর্ণ শহরে রাত্রি বুঝিয়ে শান্তি নিয়ে ফিরে আসে সবার মাঝে। সারাদিনের ব্যস্ততায় রাতে নিজের নীড়ে ফিরে আসে প্রত্যেকে। সন্ধ্যা হলে পাখিরা ফিরে আসে নিজ নীড়ে। কর্মব্যস্ত জীবনে রাতে বাড়ি ফেরায় যেন সর্বসুখ, হিতেই শান্তি। সুখিনীরে একসাথে রাতের খাবার খেতে বসেছে সবাই। সারাদিন যে যেখানে থাকুক, রাতে একসাথে খাবার টেবিলে সবাই যেন একসাথে খায়, এটাই নিয়ম এ বাড়ির। মুন্থা শিকদার আর কাজের মেয়ে বকুল দেখছে কার কি লাগবে। ভারী মিষ্টি মেয়ে বকুল, মেহেরের বয়সী এতিম মেয়ে হাওয়ায় সবার আদরে সে। অবশ্য মিসবা একটু বেশি স্নেহ করে তাকে। বকুলও কম যায় না, যথেষ্ট সম্মান করে মিসবাকে। হরেক রকমের আয়োজন আজ, বিশেষ দিন আজ। মাহমুদ শিকদারের ছোট ভাইয়ের আজ জন্মদিন। সবাই বেশ গম্ভীর হয়েই খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। মূলত মাহমুদ শিকদারের এই দিনে বেশ মন খারাপ থাকে। ভাইকে তিনি মিস করেন। ভাইয়ের প্রতি তার অগাধ ভালোবাসা। নীরবতা ভেঙে একটু কেশে সবার মনোযোগ নিজের দিকে ফেরালো মিসবাহ। সক্ষমও হলো। মুচকে এসে মাহমুদ শিকদারের উদ্দেশ্যে ক্ষীণস্বরে বলল, বাবা, চাচ্চুকে যখন এতই মিস করো তাহলে যেতে কেন দিয়েছিলে? তোমার মনে হয়নি চাচ্চু তোমাকে ছাড়া নদীতে শুকনো খড়কুটোর মতো ভেসে যেতে পারে? এই বিষয়ে আমি কথা বলতে চাই না মিসবা। বাবার গম্ভীর স্বরে বলা কথায় তাচ্ছিল্য হাসলেও মিসবাহ। মুহূর্তেই নীরবতা ঘিরে ধরল সবাইকে। গুরু গম্ভীর পরিবেশ। সবকিছু স্বাভাবিক করার নিমিত্তে মুন্থা শিকদার শান্ত স্বরে বলে উঠলেন, মিসবাহ, তোর সাথে আমার কথা আছে আব্বা। আজকাল তোকে বাসায় বেশি পাওয়া যায় না। সকালে বেরিয়ে রাতে ক্লান্ত হয়ে ফিরিস। বলো আম্মু, শুনছি। একটু কেশে গলা পরিষ্কার করলেন মুন্থা শিকদার। কথাটা বলতে ইতস্তত বোধ করছেন তিনি। কথাটা শুনে ছেলের প্রত্যুত্তর কি হতে পারে তিনি বেশ জানেন। তবু মা হয়েছিলেন সুখ চান তিনি। একটাই ছেলে তার, বড় আদরে। ছেলে যে কষ্ট পাচ্ছে বুঝতে বাকি নেই তার। কিন্তু ছোট থেকে এই ছেলেটা একরক্ষা জেদি গুরু গম্ভীর স্বভাবের। আর রেগে গেলে তো কথাই নেই। কিভাবে বলবেন এটাই এখন ভাবনার বিষয়। আর চোখে মাহমুদ শিকদার প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে দেখে নিলেন। বেশ বুঝতে পারছেন তার অর্ধাঙ্গিনী কি বলতে পারে। খাওয়ায় মনোনিবেশ করলেন তিনি। মা ছেলের মাঝে তিনি থাকতে চান না। মিসবাহ খাবার চিবিয়ে খেতে খেতেই মুন্থা শিকদারের উদ্দেশ্যে বলল, আম্মু, কিছু বলতে চাইলে বলে ফেলো, এত ইতস্তত বোধ করছো কেন? ছেলের পাশে চেয়ারে বসিয়ে স্নেহের পরশ বুলিয়ে দিলেন মুন্থা শিকদার। শান্ত স্বরে বললেন, দেখ, তোর বাবার আর আমার বয়স হয়েছে, তোর দাদুরও তো বয়স কম হলো না। এই বয়সে তোর একটাই ইচ্ছা, তোর বউ দেখতে চান তিনি। আমি তোর বিয়ে দিতে চাই আব্বা। ওষ্ঠধর ভেদ করে তপ্ত শ্বাস ফেল মিসবাহ। মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল সে। মা যা চায় দিতে সে ব্যর্থ। তার হৃদয় যে একমাত্র তার সূর্যানের বিচরণ। তার রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় ইনশিরা সুরা নামক বিষাক্ত বিষ ছড়িয়ে পড়েছে। এর থেকে মুক্তির উপায় তার জানা নেই। আর মুক্তি সে পেতেও চায় না। এই বিষক্রিয়া তাকে কষ্ট যে দেয় না, এতে যে সুখ পায় সে। স্বাভাবিকভাবেই ক্ষীণস্বরে বলল, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি সুরকে ভালোবাসি আম্মু। আমি জানি তোমার ছেলে ওই কঠোর রমণীর হৃদয়ে হরণ করতে ব্যর্থ, কিন্তু আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হৃদয় হরণের চেষ্টা করে যেতে চাই। দেখি সে নিজে কতটা অবহেলার দখনে দগ্ধ হতে পারে আর আমাকে কতটা দগ্ধ করতে পারে। সুরা তো রাজি না আব্বা। আর কতদিন এভাবে চলবে? আমাদের কি তোকে সুখী হতে দেখতে ইচ্ছে করে না? আমি ভালো আছি আম্মু, বরং ওকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিলে না আমি সুখী হব আর না অন্য একটা নিরপরাধ মেয়েকে সুখে রাখতে পারবো। তুমি কি চাও তোমার ছেলে ভেতরে ভেতরে শেষ হয়ে যাক? ছেলের কথায় মুন্থা শিকদার নিষ্প্রাণ চাহনি নিক্ষেপ করল ছেলের মুখশ্রীতে। কোনো সুন্দরী রমণী তার ছেলেকে ফেরাতে পারবে না। কি সুন্দর মায়াবী মুখশ্রী! চোখ দুটো দেখলে যে কোনো মেয়ে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য। অথচ সুরা নামক নিষ্ঠুর মেয়েটি তার ছেলেকে উপেক্ষা করছে দিনের পর দিন। রাগ হলো মুন্থা শিকদারের। ওই অপরিচিত মেয়েটিকে দেখার ইচ্ছে জাগলো মনে। এবার সে দেখা করবেই করবে। প্রাণপ্রিয় মায়ের চিন্তিত মুখশ্রী দেখে মুচকি হাসল মিসবাহ।
শব্দ করে মায়ের হাতে ঠোঁট ছোঁয়ালো। নড়ে চড়ে বসলেন মুন্তাহা শিকদার। ছেলের হাসি মাখা মুখ দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে শিহাব কৌতুক স্বরে বলে উঠল, ভাই, ওই ঝাঁসি কি রানীকে বিয়ে করার আশায় থাকলে সেই আশা ছেড়ে দাও ভাই। আমাদের ভাবিজান কিন্তু ভেরি ডেঞ্জারাস। আজ তোমার কথা বলায় জিহাদের পিঠে কিছু ভাদ্র মাসের তাল ফেলেছে। ভাবিজানকে দেখার স্বাদ আমার এক জন্মে মিটবে না গো, মিটবে না। শিহাবের কথার মাঝেই হতাশা মিশ্রিত মুখ করে গানের সুর টেনে বলে উঠল মেহের। শিহাব হতাশার শ্বাস ফেলে বলল, সে তুই পরেও দেখতে পারবি বোন, কিন্তু ভাই বিয়ে না করা পর্যন্ত তো আমিও বিয়ে করতে পারবো না। হায় রে, আমার ভবিষ্যৎ বাচ্চাদের বুঝি আমার আর দেখা হলো না। এদের কথা শুনে দাঁত কটমট করে তাকালো মিসবাহ। বলল, আম্মু, এদের কোথায় থেকে তুলে এনেছো বলবে? পরক্ষণে বাঘা হেসে শিহাবের উদ্দেশ্যে বলল, এতই যখন বাবা হওয়ার ইচ্ছে, একটা আইডিয়া দিই তোকে, কাজে লাগা। দিয়াকে বল তোকে তাড়াতাড়ি বিয়েটা যেন করে ফেলে। সবে পানি মুখে নিয়েছিল শিহাব। মিসবার কথায় মারাত্মক আহত হয়ে পানি নাকে মুখে উঠে গেল। কাশতে কাশতে বেহাল দশা। মুন্তাহা শিকদার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মিসবাকে বলল, মিসবা, খাওয়ার সময় তোকে এসব বলতে হবে কেন? কিন্তু দিয়াকে? শিহাব, তুই কি কোনোভাবে রিলেশনশিপে জড়িয়েছিস? সবার তীক্ষ্ণ চাহনি শিহাবের দিকে। কাজের মেয়ে বকুলটাও বাদ যায়নি। অতি আগ্রহে শিহাবের দিকে তাকিয়ে সে। শিহাব কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাই, আমি তোর কোন জন্মের সূত্র আমাকে একটু বলবি? হাটে হাড়ি কিভাবে ভাঙতে হয় তোর কাছে শেখা উচিত। মুন্তাহা শিকদার অভিমানী সুরে বললেন, তার মানে তুইও একটা মেয়েকে পছন্দ করিস, কিন্তু আমাকে বলার প্রয়োজনটুকুও মনে করলি না? শিহাব চেয়ার থেকে উঠে গদগদ হয়ে মুন্তাহা শিকদারের পেছন থেকে গলা জড়িয়ে ধরে বলল, ও খালামণি, আমি বলতাম তো, তার আগেই তোমার ছেলে আমাকে ফাঁসিয়ে দিল। থাক, অনেক হয়েছে, সব বুঝি আমি। মেয়েটাকে বাসায় নিয়ে আসো একদিন, সাথে তোমার ভাইকেও বলো সুরাকেও যেন নিয়ে আসে। আমি দেখতে চাই তাদের। আমাকে পাত্তাই দেয় না। আর ওই মহারানীকে আমি নাকি বাসায় নিয়ে আসবো? আমার ঘাড়ে একটাই মুন্ডু আছে। অকালে নিজের শরীর থেকে মুন্ডু আলাদা হোক আমি চাই না। এখনো বিয়ে করা আমার বাকি। মনে মনে কথাগুলো আওড়ালো মিসবাহ। দুষ্ট হেসে বলল, আম্মু, শিহাবের বন্ধু কিন্তু সুর। নিজের বউ আনার পাশাপাশি আমার বউকেও না হয় নিয়ে আসলো। হ্যাঁ বাবা, তুই নিয়ে আসিস। মিসবা তো নিয়ে আসে না, তুই তোর সব বন্ধুদের নিয়ে আসিস, কেমন? খালামণির কথা শুনে কাঁদো কাঁদো মুখ করলো শিহাব। মিসবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, ভাই, ওই শেরনির গৃহে আমাকে খাদ্য হিসেবে কেন পাঠাতে চাস বলবি আমাকে একটু? তোর সিংহী আমাকে একদম কাঁচা আমের মতো কচমচ করে খেয়ে নিবে। শিহাব ভাইয়া, তোমাকে দেখে আমার কষ্টে কান্না পাচ্ছে বুঝলে, কিন্তু কষ্টের পরিমাণ এত বেশি যে চোখে পানি আসছে না। তোমার জন্য আমার পক্ষ হতে 1 টেবিল স্পুন সমবেদনা। মেহেরের কথা শুনে সবাই জোরে হাসলো। শিহাব তো শুধু চোখে অন্ধকার দেখছে। সুরাকে এখানে আসার কথা বললে কাঁচা গিলে খাবে তাকে। শুকনো ঠোক গিলে খাওয়ায় মন দিল সে। মিসবা চেয়ার থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড়ালো, আমার শেরনি। সামনে হরেক রকমের টাটকা শাকসবজি, ফলমূল, বড় বড় মাছ, হরেক রকমের মিষ্টি দেখে দিয়া যেন ঘোরের মধ্যে চলে গেছে। দিয়ার মনে হচ্ছে সে বেঁচে নেই, সে কোনো মঙ্গল গ্রহের বাসিন্দা। সকালে ঘুম থেকে উঠে এত বড় আঘাত হজম করতে কষ্ট হচ্ছে। পাশ ফিরে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখল। সে দিব্যি বাবার বুকে শান্ত বাচ্চার মতো গুটিয়ে আছে। মনে মনে হাসল দিয়া। প্রায় 1 ঘন্টা হতে গেল সুরার বাবা আর ভাই এসেছে। তাদের দেখে শক্ত খোলসে অনাবৃত মেয়েটি ঝরঝর করে কেঁদে ভাসালো বাবা ভাইয়ের বুক। এখন শান্ত বাচ্চার মতো চুপটি করে আছে। দিয়া আবার হরেক রকমের জিনিসগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। সবগুলো একে একে ফ্রিজে রেখে দিল। ফ্রিজটা সুরার বাবা নিয়ে এসেছে। দিয়া সুরার বিষয়ে বেশি কিছু জানে না। এত কিছু দেখে তার বুঝতে বাকি নেই সুরারা পারিবারিকভাবে বেশ সচ্ছল। দিয়া রান্নাঘরে গেল। অতিথিদের তো আর না খেয়ে রাখা যায় না। অনেকক্ষণ পরে সুরা বাবার বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। সুরাকে মাঝে বসিয়ে ওর বাবা ভাই ওকে দেখছে। মনে হচ্ছে কতদিন দেখে না। নুহাস ভাবল, সত্যি তো, বোনকে অনেক দিন দেখে না।
তার পুতুল বড় হয়ে গেছে, নইলে কি 3 বছর কি কম বোনকে দেখছে? কত দেখার চেষ্টা করেছে, কিন্তু মেয়েটা জেদি, একটু বেশি জেদি। কত বলেছে ঢাকায় এসে শুধু একবার দেখা করবে, জেদি মেয়েটা রাজি হয়নি। আজ কি দেখা হতো? আজ কত কিছু বলেই রাজি করিয়েছে। বোনটাকে নুহাস যে বড্ড ভালোবাসে, কিন্তু কি থেকে কি হয়ে গেল, তার পুতুল একটা জ্যান্ত লাশ হয়ে গেল। দীর্ঘশ্বাস গোপনে ফেলে বোনের মাথায় হাত রাখল নুহাস। সুরা ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে আবারও কেঁদে দিল। নুহাস সুরার চোখের পানি মুছিয়ে মুখটা 2 হাতের আজলায় নিয়ে আহ্লাদি সুরে বলল, আমার পুতুল, কেমন আছিস সোনা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। তুমি কেমন আছো? আম্মা জান, ভাবি জান কেমন আছেন? তুমি শুকিয়ে গেছো ভাইজান। কান্না মিশ্রিত স্বরে বলল সুরা। বোনের কথা শুনে হাসল নুহাস, কিন্তু বোনের অবস্থা দেখে একটু রাগ হলো নুহাসের। বোনের প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে রাগান্বিত স্বরে বলল, এসব কি পুতুল? 3 বছর দেখা করিসনি ভালো কথা, আমার তো তোর কেউ না, তাই না? টাকা দিতে চাইলে নিতে চাস না, যতটুকু না নিলেই নয় ততটুকুই নিস। আমরা কি তোর কেউ না পুতুল? তুই যে আমাদের সকলের কাছে কি তুই কি জানিস না? প্রাণপ্রিয় ভাইয়ের কথা শুনে ছলছল চোখে হাসল সুরা। সে জানে এই মানুষগুলোর কাছে সে অমূল্য রত্ন, তার সুখের জন্য এই মানুষগুলো সব করতে পারে, কিন্তু সে যে আর চায় না এই মানুষগুলোকে কষ্ট দিতে। কান্নাগুলো যেন গলায় দলা পাকিয়ে যাচ্ছে। অনেক কষ্টে ঠোঁটে হাসি টেনে বলল, আব্বা জান, আপনার ছেলে আমাকে বকছে, আপনি কিছু বলবেন না? আর ভাইজান, আমি স্বাবলম্বী হতে চাই, তাই টিউশনি করাই। আর এ বাসায় থাকতে আমার কষ্ট হয় না। দিয়া আমার অনেক খেয়াল রাখে। আমার টাকা যখন প্রয়োজন হয় তখন কি আমি নিই না বলো? শুধু একাকিত্ব কাটাতে কাজে ব্যস্ত থাকি। তোমরা কি জানো না, তুমি আব্বা জান, আম্মা জান, ভাবি জান আমার পৃথিবী। মেয়ের কথা শুনে ছলছল চোখে হাসল মিজানুর শিকদার। মাথায় স্নেহের হাত রাখলেন তিনি, বললেন, আম্মাজান, আপনাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। আপনার আম্মাজান প্রায় অসুস্থ থাকে আপনার চিন্তায়। আপনার ভাবিজান আপনাকে দেখতে চায়। মেয়েটা যে এতিম, আপনাকে নিজের ছোট বোনের চোখে দেখে। আপনার ভাই পাগলের মতো করত আপনার কাছে আসার জন্য। আপনি চাননি কেউ এখানে আসুক, তাই আমিও মেনে নিয়ে বারণ করেছি। আপনি আমাদের কলিজা আম্মাজান। আব্বাজান, আমি এই মুখ নিয়ে আপনাদের সামনে যেতে চাইনি। আমি যে আপনাদের গুনাহগার আব্বাজান। ভাবিজান কেন আমাকে ক্ষমা করে দিল এত সহজে? আপনি আম্মাজান, ভাইজান কেন আমাকে ক্ষমা করে দিলেন? আমাকে শাস্তি কেন দিলেন না? আমার যে দম বন্ধ লাগে আব্বাজান। আমি যে খুনি, আমি খুনি। আর বলতে পারল না সুরা। তার আগে নুহাস বোনকে বুকে আগলে নিল। ভাইয়ের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল সুরা। বোনের কান্নার শব্দে নুহাসের বুকে রক্তক্ষরণ হচ্ছে। কি করে এত কষ্ট কমাবে বোনের? তার ক্ষমতা থাকলে সব কষ্ট সে একা ভোগ করত, তার পুতুলকে এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি দিত। কিন্তু হায় আফসোস, এ যে হওয়ার নয়। তার ছোট্ট পুতুলকে একাই সব বহন করতে হচ্ছে। এসব ভেবে নুহাসের গাল পেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আদরের মেয়ের হৃদয় নিংড়ানো হাহাকারে বুক পুড়ছে মিজানুর শিকদারের। কি করলে তার আগের প্রাণোচ্ছল চঞ্চল প্রাণবন্ত মেয়েকে তিনি ফিরে পাবেন, জানা নেই তার। সুরাকে ডাকতে এসেছিল দিয়া, কিন্তু এখন এই দৃশ্য দেখে সে বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে গেছে সে। সুরা কি বলল? সে খুনি? কাকে খুন করেছে সুরা? মাথা ঝিমঝিম করছে দিয়ার। মনে হচ্ছে এক্ষুনি বুঝি লুটিয়ে পড়বে সে। দিয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নড়চড়ে বসল সুরা। তাকে শক্ত থাকতে হবে, সে আর ভেঙে গুড়িয়ে যেতে চায় না। স্বাভাবিকভাবেই ক্ষীণস্বরে বলল সুরা। বলিয়া দাঁড়ালো না সুরা। দিয়াকে নিয়ে রান্নাঘরে গেল। দিয়া বারবার আর চোখে সুরাকে দেখছে। তার বিশ্বাস হচ্ছে না তার বান্ধবী খুন করেছে। এটা কিভাবে সম্ভব? কিন্তু সুরা তো নিজের মুখে বলল। সুযোগ বুঝে জিজ্ঞাসা করতে হবে ভেবে মাংস রান্নায় মন দিল দিয়া। সুরা 2 বাটি পায়েস নিয়ে ঘরে গেল। মিজানুর শিকদার আর নুহাস আসবে ভেবে আগেই রান্না করে রেখেছিল সে। আব্বাজান, আপনি কাল কেন আসলেন না? আমি তো আপনাকে কাল ডেকেছিলাম। আব্বাজান কাল আসতেই চেয়েছিলেন, কিন্তু আমার কাজ পড়ে যাওয়াতে আজ আসা।
খুব জরুরি কাজ ছিল, নইলে আমার পুতুল ডেকেছে আর আমরা আসবো না। জানা আছে আমার, তোমরা কেউ আমাকে ভালোবাসো না ভাইজান। এখন পায়েস খাও, আমি রান্না করেছি। আব্বাজানের তো কাল জন্মদিন ছিল। আব্বাজান যে আমার রান্না পায়েস খুব পছন্দ করে, আর আমি কেন দেখেছি আব্বাজান পায়েস মুখে দেইনি সে আমার জানা আছে। মেয়ের কথা শুনে হাসলেন মিজানুর শিকদার আর বললেন, আমার আম্মাজানের হাতের পায়েস ছাড়া আমার মুখে অন্য কারো হাতের পায়েস যে মজাই লাগে না, সেটা কি আমার আম্মাজান জানে না? বাবার কথা শুনে তৃপ্তির হাসি ফুটে উঠল সুরার ঠোঁটে। মেয়ের হাসি মুখ দেখে বুক ভরে গেল মিজানুর শিকদারের। নুহাস বোনকে পচাতে একটু ব্যঙ্গাত্মক স্বরে বলল, সব ঠিক আছে, কিন্তু পায়েস খাওয়া যাবে তো? ভাইয়ের কথা শুনে কাদো কাদো মুখে সুরা মিজানুর শিকদারের উদ্দেশ্যে বলল, আব্বাজান, আপনি কিছু বলবেন না ভাইজানকে? আহ নুহাস, আমার আম্মাজানকে রাগিও না। আমার আম্মাজানের হাতের পায়েস রান্না বেস্ট, খেয়ে দেখো। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমি আগে খেতে পারবো না বাবা। শেষে না অকালেই আমার প্রাণ যায়। নে পুতুল, বড় করে হা করতো, আগে তুই খা। সুরা জানে তার বাবা ভাই তাকে আগে না খাইয়ে খাবে না, আগেও এমন করতেন তারা। তাই বিনা বাক্য ব্যয়ে নুহাসের হাতে পায়েস খেয়ে নিল সুরা। এবার মেয়েকে খাইয়ে দিলেন মিজানুর শিকদার। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কপালে স্নেহের পরশ রেখে দিলেন তিনি। নুহাস এদিকে খাওয়া শুরু করেছে। তার পুতুলের রান্না বরাবরই বেস্ট তার কাছে। ভাইয়ের কাণ্ড দেখে জোরে হেসে দিল সুরা। সুরার এই হাসিতে দুটি হৃদয়ে প্রশান্তির ছোঁয়া অনুভূত হলো। বাবা ভাইয়ের ভালোবাসায় সুরা আজ অন্য ব্যক্তিত্বের অধিকারিণী। দূর থেকে দিয়া সুরাকে দেখে শান্তির নিঃশ্বাস ফেল। সে চায় মেয়েটা এমনি হাসি খুশি থাকুক, কিন্তু এখন একটাই চিন্তা, সুরা কাকে খুন করেছে? সত্যি কি সুরা খুনি? নিকোষ কৃষ্ণ রজনী ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলোকে ব্যস্ততা থেকে আড়াল করতে হয়তো ধরনীর বুকে রাত নেমে আসে। রাতে যত গভীর হয় মানুষগুলো তত শান্তির খোঁজে ঘুমের জগতে পাড়ি জমায়। কেউ কেউ একাকিত্বের উত্তম সঙ্গী হিসেবে রাতকে বেছে নেয়। সন্ধ্যার দিকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে মিজানুর শিকদার ও নুহাস। বাবা ভাই চলে যেতেই একাকিত্ব আবার আঁকড়ে ধরেছে সুরাকে। তারা অনেকবার বলেছেন কিছুদিন গ্রামে গিয়ে থাকার কথা। সুরা রাজি হয়নি। সে ওই বিষাক্ত গ্রামে যেতে চায় না। নিজের পায়ে যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তখন বাবা মা ভাই ভাবিকে ওই অভিশপ্ত গ্রাম থেকে নিজের কাছে নিয়ে আসবে। আকাশের দিকে তাকালো সুরা। আজ জ্যোৎস্না রাত, অনেক বড় চাঁদ আকাশে তার অস্তিত্ব জানান দিচ্ছে। গত আধা ঘন্টা যাবৎ সুরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। আকাশের দিকে থেকে মুখ ফিরিয়ে নিচে তাকালো সুরা। নিচে রাস্তার একটা মানুষের অবয়ব দেখে কপালে ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করলো কে দাঁড়িয়ে। পরক্ষণে বুঝতে পারলো মানুষটা আর কেউ না, মেসবাহ। রাস্তায় সোডিয়াম বাতির আলোয় দূর থেকে মেসবাকে সুদর্শন যুবক লাগছে। গাড়ির সামনে হেলান দিয়ে এক মনেই তার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে কত বছরের না দেখা তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। সুরা একটু অস্বস্তি লাগছে এভাবে তাকিয়ে আছে তাই। সুরার যে ওই সুদর্শন পুরুষকে দেখতে ইচ্ছে করছে না তা নয়, কিন্তু নিজের ব্যক্তিত্বের কাছে এভাবে তাকিয়ে থাকা বেমানান। সুরার চোখ সরিয়ে নিয়ে দ্রুত ঘরে গেল। এতক্ষণ সুরাকে দেখছিল মেসবাহ। মেয়েটা আজ কলেজ যায়নি, টিউশনি করাতেও যায়নি দেখে চিন্তা হচ্ছিল মেসবার। তাই কোনো কিছু না ভেবে সুরার বাসার নিচে দাঁড়িয়েছিল প্রায় ঘন্টা যাবৎ। পরে দেখলো তার শ্যাম্পুরি বারান্দায় এসে চন্দ্রবিলাস করছে। মিসবা তখন মুগ্ধ হয়ে সুরাকে দেখছিল। চাঁদের আলোয় তার শ্যাম্পুরিকে চন্দ্রকন্যা লাগছিল। সুরা বারান্দা থেকে গেল। মিসবা অনেকক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসল। একটু জোরেই বলল, কারো যদি আমাকে দেখতে ইচ্ছে করে বারান্দায় এসেই দেখতে পারে। তাহলে আমাকে দেখে তার চোখ জড়িয়ে যেত, আর তাকে দেখে আমার চোখ পরিতৃপ্তি পেত। বারান্দার দরজার ওপাশে লুকিয়ে মিসবাকে দেখছিল সুরা। মিসবা যে বুঝে যাবে সে ঘুণাক্ষরও টের পায়নি। পেলে এত লজ্জায় পড়তে হতো না। মিসবাকে অসভ্য লোক উপাধি দিয়ে ঘরে চলে গেল সুরা। মিসবা বুঝলো তার পেয়সী লজ্জা পেয়েছে। মিসবা ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, হায় আফসোস, তোমার লজ্জারাঙা ওই মুখশ্রী আমার এই দু নয়ন দেখতে পেল না। লজ্জাবতী, তুমি কি পারো না তোমার এই প্রেমিক পুরুষকে একবার তোমার ওই লজ্জারাঙা মুখশ্রী দেখাতে? বেশি কিছু কি চাইলাম সুরজান?
রাতের সকল অন্ধকারকে পরাজিত করে বিজয়ী বেশে দিবাকর যখন খিলখিলিয়ে হেসে ওঠে, তখন তার রূপে যেন ধরনে সতেজতা ফিরে পায়। হে কি রূপ তার! মানুষের জীবনও তো এমনই, দুঃখের পরে সুখ আসবেই। অন্ধকার কেটে আলোকিত হয়ে উঠবে সবকিছু। অন্ধকার আছে বলেই না আমরা আলোর মর্ম বুঝি। বারান্দা দিয়ে রোদ এসে সুরার মুখে পড়তে ঘুম হালকা হলো তার। বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল সে। পিটপিট করে তাকে উঠে বসলো। দেয়াল ঘড়ির কাটা জানান দিচ্ছে 7টার ঘর ছেড়েছে সে কিছুক্ষণ আগেই। দ্রুত ওয়াশরুমে ছুটল সে। বড্ড বেশি দেরি হয়ে গেছে। কাল মিসবার কথা ভাবতে ভাবতে অনেক দেরি হয়েছে ঘুমাতে। সকালে নামাজ কাজা আদায় করা লাগবে। তারপরে আবার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল গতকাল। কাল কলেজে না যাওয়ায় জমা দেওয়া হয়নি। আজ দিতেই হবে, কিন্তু দেরি হয়ে গেল। এসব ভেবেই রাগ হলো সুরার। তার সব রাগ গিয়ে পড়লো বেচারা মিসবার উপর। কিছু গালাগালি দিয়েও দিল। মিসবাকে মনে মনে শতাধিকবার অসভ্য উপাধি দিতে দিতে রেডি হয়ে সুরা দিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের গেট পেরিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে পঞ্চপাণ্ডব দলের 3 জনকে বসে থাকতে দেখে এগিয়ে গেল সুরা ও দিয়া। সুরাকে দেখে জিহাদ বলে উঠল, কি রে বিদ্যার রানী, আজ এত লেট লতিফ কেন তোরা? জানিস না আজ প্রথমেই কার ক্লাস? সুরা কিছু বলবে তার আগেই শিহাব ব্যস্ত কণ্ঠে বলল, এই পরে কথা বলিস তোরা, আর মাত্র 5 মিনিট আছে ক্লাস শুরু হতে। দেরি হলে কিন্তু আর ঢুকতে দিবে না। চল চল। সবাই শিহাবের কথা শুনে ক্লাসরুমের দিকে দৌড় দিল। বেচারি সুরা দিক বিদিক না দেখে দৌড়ে ক্লাসে ঢুকবে, অমনি শক্ত কিছুর সাথে বাড়ি খেয়ে যেই পড়তে নেবে ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে। কিন্তু একই, সে পড়লে তো ব্যথা পাবে, কিন্তু সে পড়ল না কেন? পরক্ষণে মনে হলো কারো শক্ত বাহুবন্ধনীতে আবদ্ধ সে। চোখ খুলে সামনে মিসবাকে এত কাছে দেখে হকচকিয়ে গেল সুরা। মিসবার নিঃশ্বাস তার সারা মুখে খেলা করছে। মিসবার এক হাত সুরার কোমর পেঁচিয়ে আছে। মিসবার চোখে মুগ্ধতা। এই গভীর চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা সুরার পক্ষে সম্ভব না। এই চোখে যে সুরা নিজের মৃত্যু দেখে, নিজের সত্তা, আত্মহংকার, নিজের তৈরিকৃত জগৎ সব ভুলে এই গভীর চোখে হারিয়ে যেতে মন চায়। সুরা দ্রুত চোখ সরিয়ে নিল। মিসবা বাঁকা হেসে সুরাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। সুরা দিকে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল মিসবাহ, সুর, সামান্য এক ধাক্কাতেই পড়ে যাচ্ছিলে। আজ থেকে বেশি বেশি খাবে। ভবিষ্যৎ বলেও তো কথা আছে। আমি তো আমার ভবিষ্যৎ অন্ধকার দেখছি। কথাটা বলেই মিসবাহ সুরার পাশ কাটিয়ে চলে গেল আর রেখে গেল হতভম্ব হয়ে যাওয়া সুরাকে। সুরার মনে হচ্ছে সে এখনো ঘোরের মধ্যে আছে। ডাক্তার কি বলে গেল এটা? সুরার একটু সময় অপচয় করতে হলো না। মিসবাহ কি বোঝাতে চেয়েছে? হঠাৎ করে সুরার লজ্জা লাগছে। লজ্জাকে প্রাধান্য না দিয়ে মিসবাকে সহজেই অসভ্য উপাধি দিল সে। তবু কেন এই লজ্জাগুলো তাকে গ্রাস করছে? এতক্ষণ বিনা পয়সায় রোমান্টিক সিন দেখছিল পঞ্চপাণ্ডব। সুরাকে লজ্জা পেতে দেখে সবাই এগিয়ে আসলো। সুরাকে মঙ্গল গ্রহ থেকে ফিরিয়ে আনার জন্য রাফি ইচ্ছাকৃত একটু কেসে উঠল। হঠাৎ এমন হওয়ায় হক চুকিয়ে গেল সুরা। সবার দিকে পূর্ণ দৃষ্টি দিতেই দেখা মিলল তাদের সকলের মুখে শয়তানি হাসির। সুরা জানে এখানে আর থাকা যাবে না, তাই দ্রুত প্রস্থান করলো সে। তার যাওয়ার দিকে তাকিয়ে সকলে এক প্রকার জোরে হেসে উঠল। মধ্যাহ্নে শেষ ভাগ। মিসবার কেবিনের দরজায় সামনে দাঁড়িয়ে আছে সুরা। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সে, কিন্তু দরজায় নক করতে অস্বস্তি হচ্ছে। সকালের পরে মিসবার কথা মনে পড়লেই সব বজ্জাত লজ্জারা তাকে ঘিরে ধরছে। লোকটা সত্যি অসভ্য, নইলে কেউ এভাবে বলতে পারে? কিন্তু অ্যাসাইনমেন্ট আজ জমা না দিতে পারলে তো পরীক্ষায় মার্ক জুটবে না। দরজার সামনে দাঁড়িয়ে নিজের আঙ্গুল কামড়াতে কামড়াতে চিন্তায় মগ্ন সুরা হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে হক চুকিয়ে গেল, ভেতরে না এসে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। সুরা দরজা ঠেলে ভেতরে তো গেল, কিন্তু সে এটা বুঝতে পারছে না মিসবাহ বুঝলো কিভাবে সে বাইরে দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে তার রহস্য মানব বলে মনে হয়। সুরা নম্র কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। মুচকি সে মিসবাহ প্রত্যুত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম। সুরা কিছু বলবে তার আগে কেউ তার উদ্দেশ্যে বলে উঠল, কেমন আছেন মিস সুরা? আমি আপনার স্যারের ল্যাংটাকালের একমাত্র কলিজার ফ্রেন্ড রাইহান কবির। সুরা পাশে তাকিয়ে দেখলেও একজন সুদর্শন প্রাপ্তবয়স্ক যুবক
তার দিকে একগাল হেসে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সুরা ক্ষীণ হেসে মুখে সালাম দিল। রায়হান মুখে হাসি রেখে হাত গুটিয়ে সালামের জবাব দিল। মিসবা তেজক চাহনি নিক্ষেপ করলো রায়হানের দিকে। রায়হান মিসবার দৃষ্টি দেখে ঠোঁট আরো প্রশস্ত করে দাঁত কিলিয়ে হাসল, এমন ভাব যেন সে কোনো ছোকার দেখছে। মিসবার শরীর রাগে রিরি করে উঠছে। রায়হানের থেকে চোখ সরিয়ে সুরার মুখশ্রীতে তাকিয়ে বলে, বসো সুর, কি বলতে এসেছো বলো। সুরার মুখে বিরক্তি ফুটে উঠছে। এ লোক শুধরাবে না, এতবার বলে সুর বলে যেন না সম্বোধন করে, তবুও বলে। সামনে বসে থাকা এই সুদর্শন পুরুষটা কি জানে না হৃদয় নিংড়ানো আবেগময় এই সম্বোধন সুরার কঠোর ব্যক্তিত্ব নিমিষে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। সুরা একটু ধাতস্থ হয়ে বলল, স্যার আসলে গতকাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, কিন্তু পার্সোনাল ইস্যুর জন্য দিতে পারিনি। দয়া করে যদি জমা নিতেন আর এমন হবে না। মেজবা গম্ভীর স্বরে বলল, সুর, তুমি কি জানো না ডেট পার হলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়ম নেই? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে কিছু বলবো না? তাহলে বলবো ভুল ভেবেছো তুমি। আমি আমার সাবজেক্টে কোনো অবহেলা বরদাস্ত করবো না। মুখ ছোট করে নিল সুরা। সে ভেবেছিল মেজবা জমা নিয়ে নেবে। মনে মনে নিজেকে কড়া শাসন করলো সে, আর এমন করবে না বলে প্রতিজ্ঞা করলো। মাথা নিচু করেই বলল, সরি স্যার, আর কখনো এমন হবে না, প্লিজ ক্ষমা করবেন। সুরার ছোট্ট মুখশ্রী দেখে বড্ড মায়া হলো মেজবার, কিন্তু সে নিরুপায়। সুরা পড়াশোনা করছে না বললেই চলে। গত ক্লাস টেস্টগুলোতেও মার্ক খুব একটা ভালো না তার। দীর্ঘশ্বাস পেল মেজবা। সুর, অ্যাসাইনমেন্টটা টেবিলের উপর রাখো, আর এটা মনে রাখবে স্টাডি না করলে লাইফে সামনে এগোতে পারবে না। যাই করো পড়াশোনায় গাফিলতি করো না, মনে থাকবে? জি, মনে রাখবো স্যার। এতক্ষণ দুই কপত কপতের কথা শুনছিল রায়হান। মিটমিট করে হাসছিল সে সাররূপী প্রেমিকার জন্য উৎকণ্ঠা দেখে। মিসবা কিছু বলার আগেই পাশ থেকে রায়হান বলে উঠল, আহ মিসবা, এত মিষ্টি একটা মেয়েকে কেউ এইভাবে বকাবকি করে? তুই জানিস না মিষ্টি মেয়েদের জন্মই হয়েছে হৃদয় সিক্ত ভালোবাসা পাওয়ার জন্য। সুরা হতভম্ব মুখ করে তাকিয়ে এলো। কি বলে এলো? চেনা নেই জানা নেই কোথায় থেকে আসে এরা। আর মিসবা তো কটমট করে তাকালো রায়হানের দিকে, যেন চোখ দিয়েই ভস্য করে দিবে। কিন্তু মিসবার চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে রায়হান সুরাকে উদ্দেশ্য করে বলল, কি মিষ্টি পড়ি, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি সুদর্শন যুবক। যাই হোক মিষ্টি পড়ি, তুমি কিন্তু অনেক মিষ্টি দেখতে। আমার আবার এত মিষ্টি মেয়েদের বকাবকি করতে ভালো লাগে না। সুরা কিছুটা বিরক্ত হলো রায়হানের গায়ে পড়া স্বভাব দেখে। আরো খারাপও লাগছে একজন অপরিচিত লোকের সামনে মিসবা তাকে বকলো ভেবে। পরক্ষণে ভাবলো স্যার ছাত্রীকে বকতেই পারে, এতে খারাপ লাগার কিচ্ছু নেই। কিন্তু মন যেন মানতে নারাজ। মনটাকে ধমকে উঠল সুরা। মুখে মেকি হাসি ফুটিয়ে আসছি স্যার বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। হঠাৎ বিরক্ত লাগছে, খুব বিরক্ত লাগছে। সুরা যেতেই মিসবা হিংস্র চাহনি নিক্ষেপ করে তেড়ে গেল রায়হানের দিকে। রায়হান শুকনো ঢোক গিরে একটু দূরে সরে গেল। বাক্যে রাগিয়ে দিয়েছে সে, নিজেকে বাঁচাতে বলল, দেখো ভাই, তোর সুরকে আমি বোনের নজরে দেখি, একেবারে মেয়ের পেটের বোন যাকে বলে আর কি। বড় মিষ্টি মেয়ে সে। এইসব বলার একটাই কারণ, দেখতে চেয়েছিলাম মিষ্টি পরীর মনে তোর জন্য অনুভূতি আছে কিনা, কিন্তু বুঝলাম তার হৃদয়ে তোর বসবাস। আমি তো তোর উপকার করলাম রে দোস্ত। মেকি হাসলো রায়হান। নিঃশ্বাস তার গলায় আটকে আছে। মিসবা রাগে জল শক্ত করে বলল, ওর থেকে 10 হাত দূরে থাকবি বলে দিলাম। সারা পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ঘর শত্রু বিভীষণ। গধূলি লগ্নের অন্তিম প্রহর। আকাশ জুড়ে লালাভ আভা বিরাজমান। গুটি কয়েক পাখি ফিরে যাচ্ছে নিজ নীড়ে। পাখি উড়ে বেড়ায় নিজ স্বাধীনতায়, কেউ বাধা দেওয়ার নেই। সেরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পাড়ে নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে। তারও যদি পিছু টান না থাকতো, সেও দূরে কোথাও চলে যেত, যেখানে কোনো কষ্ট, হতাশা, একাকিত্ব তাকে ছুঁতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল সে। কিন্তু যাওয়ার আগে একটিবারও দেখল না দূর থেকে কেউ একজন মুগ্ধ হয়ে তাকেই দেখছিল। চৈত্রের তপ্ত দুপুরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ঘেমে পিঠের সাথে লেপটে আছে পরনের কালো রঙের জামাটি। কানের পাশ দিয়ে 2-1 ফোঁটা ঘাম ঝরে পড়ছে। সামনা মুখশ্রী হয়ে উঠছে ঈষৎ লাল।
বড্ড বিরক্ত লাগছে তার। বাসায় গিয়ে গোসল দিতে পারলে শান্তি পেত, কিন্তু শয়তানের নানাগুলো তাকে বাসায় আর যেতে দিল না। কলেজ ক্যান্টিনে বসে আছে পঞ্চপাণ্ডব। শিহাব দিয়া একে অপরের সাথে চিপকে বসে আছে, মনে হচ্ছে রোমিও জুলিয়েটের বংশধর। তাতে দাঁত চেপে রাগ সংবরণ করছে সুরা। এখন এই দুটোকে সবচেয়ে বেশি বিরক্ত লাগছে তার। জিহাদ তার পাশে বসে ফোন স্ক্রল করছে। রাফি গেছে ঠান্ডা পানীয় আনতে। শিহাব দিয়ার হাতে হাত রেখে প্রেমের সাগরে ডুব দিয়েছে। হঠাৎ ধমকে উঠল সুরা। এই লাইলা মজনুর নিউ ভার্সন। তোদের সারাদিন এত কিসের চিপকা চিপকি? চুইংগামের মতো অল টাইম চিপকে থাকিস দুটো। এই তোদের বিরক্ত বা গরম কিছুই লাগে না? সুরার কথায় দিয়া শিহাবের বোধহয় কিছু যায় আসলো না। এখনো চিপকেই আছে তারা। ভাব এমন সুরা কোথাকার কোন মূলা তারা চিনেই না। সুরা এখনো চোখ গরম করে তাকিয়ে আছে তাদের দিকে। জিহাদ ফোন থেকে চোখ সরিয়ে সুরার দিকে তাকালো। এই মেয়ে যে রেগে গেছে বুঝতে পেরেই মুচকে এসে কৌতুক স্বরে বলল, দেখছিস যে সিঙ্গেলদের রাজা জিহাদ আর তার রানী সুরা সামনে বসে আছে, তবু দুটো ইচ্ছে মতো চিপকে আছিস। রানী তো রুষ্ট হবেই। দুম করে কিল বসালো জিহাদের পিঠে সুরা। আহ বলে উঠল। করুণ চোখে তাকালো সুরার দিকে। দেখলো সুরা তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ঠোঁট উল্টালো জিহাদ। এর মধ্যেই রাফি ঠান্ডা পানীয় নিয়ে হাজির। টেবিলে রাখতে না রাখতে সুরা খপ করে একটা তুলে খেতে শুরু করে দিয়েছে। এই ঠান্ডা কোকাকোলারই এখন তার দরকার ছিল। গরম তার একদমই সহ্য হয় না। এইটু খেয়েই প্রশান্তি অনুভব করলো সে। এখন বেশ লাগছে। এখন শিহাব আর দিয়ার প্রেম দেখতেও ভালো লাগছে। রাফি সুরার কাণ্ড দেখে সশব্দেই হেসে উঠল। ওর পাশাপাশি ওরা তিনজনও হাসল। সুরা নিজেও ফিক করে হেসে দিল। সবাই খেতে খেতে আড্ডা দিচ্ছে। মাঝে কয়েকবার সুরার দিকে আর চোখে তাকিয়েছে শিহাব। সুরা ফুরফুরে মেজাজে আছে দেখে শিহাব বলে উঠল, গাইস, তোরা তো জানিস কাল আমার বার্থডে। প্রতিবার তোদের সাথে আড্ডা দিই, ঘুরি, কিন্তু এবার বাবা মা বাংলাদেশে আসছে, বার্থডে পার্টি দিবে। তাই সো আমি চাই আমার এই আনন্দের দিনে আমার পাশে তোরা যেন থাকিস, ঠিক আছে? আর মা বাবা স্পেশালি দিয়াকে দেখতে চাই। তোরা পার্টি অ্যাটেন্ড করবি তো দোস্ত? দিয়া একটু লজ্জা পেল, আবার ভয়ও করছে, তাই ভীতি স্বরে বলল, শিহাব আমার খুব ভয় করছে। আমি তো এতিম, আমার এই পৃথিবীতে আপন বলে কেউ নেই। অনাথ আশ্রমে বড় হয়েছি। তারা কি তোর পাশে আমাকে মেনে নিতে পারবে? শিহাব দিয়ার টেবিলের উপরে রাখা হাতটা শক্ত করে ধরে মুখে হাসি ফুটে আশ্বস্ত করে বলল, আমার মা বাবা এমনকি সবাই তোর বিষয়ে সব জানে দিয়া। বরং আমি যখন আম্মুকে বললাম যে তুই অনাথ, তখন কি বলেছে জানিস? বলেছে তুই অনাথ হতে পারিস বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে তুই তাদের মেয়ে, তোকে পেলে নাকি আম্মুর মেয়ের শখ পূরণ হবে। দিয়া ছলছল চোখে হাসল। তার এখন বলতে ইচ্ছে করছে প্রিয় মানুষটাকে ভালোবেসে সে ভুল করেনি, বরং এই প্রিয় মানুষটার জন্য আজ মা বাবা পেতে চলেছে সে। দিয়ার হাসি মাখা মুখশ্রী দেখে সুরা মনে শীতলতা অনুভব করল। মেয়েটা সুখে থাকলে তার চেয়ে বেশি খুশি কেউ হবে না। পাশ থেকে জিহাদ বলে উঠল, দোস্ত, আমরা সবাই যাবো বুঝলি, কিন্তু খাওয়ার মেনু জানতে পারলে ভালো হতো। শালা পেটুক, সামনে যে সেমিস্টার ফাইনাল মনে আছে? শুধু খাই খাই করিস। জিহাদ আয়েশ করে চেয়ারে মাথা এলিয়ে দিয়ে বলল, আরে চিল মামা, আমাদের বিদ্যার রানী আছে তো, আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে। নোট পেয়ে যাবি, চিন্তা করিস না। জিহাদ আর রাফি দাঁত কিলিয়ে একসাথে বলে উঠল, বিদ্যার রানীর জয় হোক। সুরা শব্দ করে হেসে ওঠে। চার বন্ধু তার দিকে তাকায়। মেয়েটাকে হাসলে অদ্ভুত সুন্দর মায়াবী লাগে। গালে টোল পড়ে, কিন্তু মেয়েটার প্রাণ খোলা হাসি কখনোই হাসে না। এভাবে সবাইকে একসাথে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল সুরা। ঈষৎ লাল হলো কপলদ্বয়। জিহাদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলে, আমরা সবাই যাব মামা। কতদিন চোখে সুন্দরী মেয়ে দেখি না, পার্টিতে গিয়ে মেয়ে পটাবো। কতদিন আর সিঙ্গেল থাকবো? শিহাব মুচকি হেসে শান্ত স্বরে বলে উঠল, সবাই যাবি বলতে সুরা তুই প্লিজ না করিস না দোস্ত। সুরা কি বলবে বুঝতেই পারছে না। মেজবার থেকে সে দূরে থাকতে চায়। ওই লোকের কাছাকাছি গেলেই বিপদ। সে নিজের ব্যক্তিত্ব ভুলে যায়। নিজের খোলসে আবৃত সত্তা নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। না, যাবে না সে।
সে নিশ্চিত ওই ঠোঁটকাটা নির্লজ্জ বেহার পুরুষ বাড়ির সবাইকে তার নাম ঢাকঢোল পিটিয়ে জানিয়েছে। সবার সামনে যেতে লজ্জা লাগবে তার। সুরা নিজের হয়ে কিছু বলবে তার আগেই দিয়া ব্যস্ত কণ্ঠে বলে উঠল, সুরা যাবে না মানে? ওকে যেতেই হবে। আমি প্রথম আমার শ্বশুরবাড়ির সবার সামনে যাব। আমার নার্ভাস লাগছে, ওকে যেতেই হবে। সুরা বোঝানো ভঙ্গিতে বলল, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি সুরাকে কিছু না বলতে দিয়ে দিয়া এবার একটু আবেগপ্রবণ কণ্ঠে বলল, তুই ছাড়া আমার কে আছে সুরা? এতিমখানায় বড় হয়েছি। এখানে আসার পর আপনার সবচেয়ে কাছের বলতে একমাত্র তুই আছিস। কাল আমার আর শিহাবের জীবনের সবচেয়ে বড় একটা দিন, অথচ তুই আমার পাশে থাকবি না। আসলে কি বলতো, আমি যে অনাথ সেটা তোকে পেয়ে ভুলে গিয়েছিলাম, কিন্তু সত্য তো এটাই, আমার কেউ নেই। সুরা ছোট ছোট চোখে তাকালো প্রিয় বান্ধবীর দিকে। মেয়েটা কত সহজে এগুলো বলে দিল। কেউ তারও তো ভুল হয়েছে যাবে না বলে। দেয়ার দিকটা আগে ভাবা উচিত ছিল। কতটা স্বার্থপর সে, নিকৃষ্ট স্বার্থপর সে। নিজের কথা ছাড়া কখনো কেন ভালোবাসার মানুষগুলোর কথা আগে ভাবে না? সত্যি কি স্বার্থবাদী মেয়ে সে? সুরার চোখে অশ্রু দেখে পঞ্চপাণ্ডবের সকলের বুকটা ধক করে উঠল। মেয়েটা তো সহজে কাঁদে না, তাহলে কি তারা কষ্ট দিয়ে ফেললো? সুরা সবার চুপসানো বেলুনের মতো মুখ দেখে অশ্রু চোখে ফিক করে হেসে দিল। কিরে শয়তানের নানা নানি, তোদের আবার কি হলো? শিহাব কাল আমি যাব, আর ওই ড্রামা কুইন ড্রামা হয়ে গেলে চল এখন বাসায় ফিরতে হবে। তোরা তো জানিস তোরা আমার কতটা আপন। আমাকে এভাবে স্বার্থপর কেন বানালি শুনি? দিয়া চেয়ার ছেড়ে উঠে সুরাকে জড়িয়ে ধরল, বলল, সরি জান, আর কখনো এমন বলবো না। তুই আমার বান্ধবী কম, বোন বেশি, তুই কি জানিস না? সুরা মুচকি এসে নিজেও দিয়াকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরল। ছেলেগুলো বসে আর কি করবে, এগিয়ে এসে একে অপরকে পাঁচ বন্ধু জড়িয়ে ধরল। এটাই বুঝি বন্ধুত্ব। একজনের কষ্টে প্রত্যেকের হৃদয় ব্যথিত হয়। হু হু করে কেঁদে উঠে বন্ধুর কষ্ট মিশ্রিত মুখশ্রী দেখে। আবার বন্ধু যখন হেসে ওঠে তখন অপর বন্ধু বুকে প্রশান্তির অনুভব হয় নিমেষেই। সেটাই বুঝি বন্ধুত্ব, আত্মার সম্পর্ক। বেঁচে থাকুক নিঃস্বার্থ ভালোবাসাময় এই বন্ধুত্বের সম্পর্কগুলো। শত বছর, হাজার বছর, বছরের পর বছর এভাবেই অটুট থাকুক আত্মার সম্পর্ক। বৃষ্টিস্নাত রজনী, ধরণীর বুকে তাণ্ডব চালাচ্ছে প্রকৃতি। চৈত্রের শেষ। দিবাকর তার রাগের তাণ্ডবে ধরণীকে দগ্ধ করতে ব্যস্ত ছিল এই কয়েকদিন, কিন্তু তাতে বুঝি প্রকৃতির সায় ছিল না। সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি ও ঠান্ডা অনিল ধরণীতে প্রশান্তি বয়ে দিচ্ছে। বিশাল এক আভিজাত্যপূর্ণ ড্রয়িং রুমের সোফায় কাচুমাচু হয়ে বসে আছে সুরা। পাশেই বেস্ট ফ্রেন্ড দিয়া বসে। তারা দুজনে এখন সুখনীরে ড্রয়িং রুমে অবস্থান করছে। 10 মিনিট হবে এখানে এসেছে তারা। পার্টি শুরু হতে এখনো ঢের বাকি। দিয়া তাকে জোর করে এত তাড়াতাড়ি নিয়ে এসেছে। সুরা যখন বলল এত তাড়াতাড়ি যে কি হবে, তখন তার একটাই কথা, শ্বশুরবাড়ির সবার সাথে আগে থেকে পরিচয় হওয়া প্রয়োজন। অস্বস্তি হচ্ছে তার। দিয়া জোড়াজুড়িতে মেরুন রঙের শাড়ি পরেছে সে, দিয়াও পরেছে কালো রঙের, কিন্তু তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা যাচ্ছে না। তাছাড়া ইমোশনাল ব্ল্যাকমেল করতে এই মেয়ে ওস্তাদ। তখন থেকে এসে কাউকে দেখতে পায়নি সে, শুধু কাজের মেয়ে একটা দরজা খুলে তাদের বসিয়ে রেখে ভেতরে গেছে। অনেক বড় ডুপ্লেক্স বাড়ি, ড্রয়িং রুম বেশ বড়, মাঝ বরাবর দোতলায় যাওয়ার সিঁড়ি। আসবাবপত্রে সবকিছুতে আভিজাত্যের ছোঁয়া, খুব নিখুঁতভাবে সাজানো সবকিছু। এসব দেখে তাচ্ছিল্য হাসল সুরা। এত বড় বাড়ির ছেলে নাকি তার মতো এক শ্যামকন্যাকে ভালোবাসে। হাস্যকর ঠেকলো তার কাছে। কেউ আসার শব্দ পেয়ে সামনে তাকালো দুজনে। অতি সুন্দরী দুই মধ্যবয়সী রমণী হাসি মুখে এগিয়ে আসছে তাদের কাছে। দেখে যে কেউ বলবে দুই বোন হয়তো তারা। হাতে শরবত সহ কিছু নাস্তা। দুজনে দাঁড়িয়ে সম্মুখে উপস্থিত আগন্তুকের উদ্দেশ্যে সালাম দিল। মুমতাজ শিকদার ও তার বোন মলি চৌধুরী হাসি মুখে সালাম নিয়ে তাদের বসতে বলে সম্মুখে টি টেবিলে ট্রে রেখে তাদের সামনের সোফায় বসে। মলি চৌধুরী একগাল হেসে দিয়ার উদ্দেশ্যে বলে উঠলেন, দিয়ামা আমার পাশে এসে বসো তো দেখি, তোমাকে খুব মিষ্টি লাগছে আজ। আমার গর্দব ছেলে এই প্রথম কোনো ভালো কাজ করেছে। আয় মা, আমার পাশে বস। আর ও বুঝি সুরা? সুরার দিকে তাকিয়ে বললেন তিনি। দিয়া নম্র স্বরে বলল, জি আন্টি। খুব মিষ্টি মেয়ে সুরা তুমি। শিহাব বলেছিল তোমার কথা।
শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে মা। সুরা মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলল। ধন্যবাদ আন্টি। মলি চৌধুরী দিয়াকে আবারও পাশে বসার কথা বলে। দিয়া মিষ্টি হেসে মলি চৌধুরীর পাশে গিয়ে বসতেই মলি চৌধুরী দিয়াকে জড়িয়ে ধরলেন। গদগদ হয়ে মুমতাজ শিকদারকে উদ্দেশ্যে বললেন, দেখ আপা, আমার ছেলের হবু বউটা কি মিষ্টি দেখতে হয়েছে। আমি বেশি দেরি করব না আপা, ওদের দ্রুত বিয়ে দিতে পারলে আমার শান্তি। দিয়া মুচকি হাসল। শাশুড়িকে তার বেশ মনে ধরেছে। বাবা মা হারা মেয়ে বুঝি এবার কপাল গুনে বাবা মা পাবে। ছলছল চোখে মলি চৌধুরীর দিকে দৃষ্টিপাত করতেই তিনি হয়তো বুঝলেন দিয়ার মনের অবস্থা। অতি স্নেহে জড়িয়ে ধরলেন দিয়াকে। মায়ের বয়সে অশ্রু বুঝিয়ে কপল ছুঁয়ে গেল। এতক্ষণ সুরা দিয়া ও মলি চৌধুরীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। হঠাৎ মুমতাজ শিকদারের দিকে চোখ পড়তেই চোখাচোখি হয়ে গেল দুজনের। সুরা দ্রুত চোখ ফিরিয়ে মেঝেতে দৃষ্টিপাত করল। অস্বস্তি হচ্ছে তার। এতক্ষণ যে মুমতাজ শিকদার তাকে দেখছিল আর বুঝতে বাকি নেই সুরার। তিনি যে মিসবার মা, চেহারা দেখেই বুঝেছে সে। মা ছেলের মুখে অনেক মিল। দুজনের চাহনি এক মারাত্মক চাহনি। মুমতাজ শিকদার বুঝলেন হয়তো সুরার অস্বস্তির কারণ। মুচকি হাসলেন তিনি। মেয়েটা উজ্জ্বল শ্যামলা, যে কোনো ফর্সা মেয়েকে হার মানিয়ে দিবে তার স্নিগ্ধই মুখশ্রী। মায়াবী মুখশ্রীতে সবচেয়ে আকর্ষণীয় তার চোখ। কি স্নিগ্ধ মুখশ্রী! না, ছেলে তার মন মতো মেয়েকে ভালোবেসেছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে তিনি সুরার পাশে বসলেন। গালে হাত রেখে হেসে বলে